হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্স পার্ট পেপার অর্থাৎ ভেক্টর অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। আজকে এই বিষয়টা সম্বন্ধে তোমাদের কাছে আমি যে এমন ভাবে ফুটিয়ে তুলবো যে তোমার ভেক্টর ক্যালকুলাস যদি যারা ভয় পাও অথবা পারো না অথবা কনসেপ্টটা বুঝো না, আজকে তোমাদের সামনে আমি এই বিষয়টাই আমি এত সহজ ভাবে বুঝিয়ে দেবো যেন তুমি এই একটা ক্লাসের মধ্যে এই ক্যালকুলাস টপিকটা বুঝে যাও। তাহলে তোমাদের কাজটা কি হবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা এবং কি খাতার মধ্যে কি এটা নোট করে রাখবা, জাস্ট আর কিছুই না। তাহলে আর কথা না বলে চলো শুরু করা যাক। ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ ব্যবকলন, আরটা হচ্ছে আংশিক ব্যবকলন। পূর্ণ ব্যবকলনটা হচ্ছে কি? পূর্ণ ব্যবকলনটা হচ্ছে, আমরা উদাহরণ হিসাবে বুঝতে পারবো এটাকে কি দ্বারা এবং কি কিভাবে প্রকাশ করা হয়। পূর্ণ ব্যবকলনকে লেখা হয় ডি ডিভাইডেড বাই ডিএক্স, অর্থাৎ এখানে এটাকে ক্যালকুলেশন করলে 1 আসে। এটাকে ডি বাই ডিএক্স অর্থাৎ এই আকারে তোমার পূর্ণ ব্যবকলনটাকে লেখা হয়। এবং আংশিক ব্যবকলনটাকে লেখা হয় কিভাবে? জাস্ট ডি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ এখানে এটাকে আংশিক ব্যবকলনকে ডেল এক্স দিয়ে লেখা হয় এবং কি পূর্ণ ব্যবকলনকে ডি ডিভাইডেড বাই ডিএক্স অর্থাৎ এই আকারে প্রকাশ করা হয়। তাহলে যে বিষয়টা আমাকে বুঝতে হবে, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। এই দুইটার মধ্যে পার্থক্য দেখতে হলে আমরা একটি উদাহরণ দিয়ে বুঝতে হবে। অর্থাৎ এখানে ডি ডিভাইডেড বাই ডিএক্স, এখানে তুমি যদি এক্স ওয়াইকে অর্থাৎ এক্স এর সাপেক্ষে এটাকে পূর্ণ ব্যবকলন করো, তাহলে আনসার হিসাবে থাকতেছে কি এক্স ওয়াই ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স প্লাস, আর এই এক্স ওয়াই মানে এক্স এর সাপেক্ষে, তাহলে এটা কাটা গিয়ে কি যাবে ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এটাকে এখানে এভাবে ক্যালকুলেশন করতে হয়। আর আংশিক ব্যবকলন বিষয়টা হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ এটাকে ডেল দ্বারা লিখতে হয়। এই চিহ্নটার নাম হচ্ছে ডেল, এই চিহ্নটার নাম কি ডেল। এখন এটাকে যদি একটা এক্সাম্পল হিসাবে ধরা যায়, ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু এখানে এক্স ওয়াই। এখন এই আংশিক ব্যবকলন এর সম্পর্ক করতে গেলে জাস্ট একটা ধারণা তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ এখানে কি আছে এক্স আছে আর এখানে কি আছে এক্স ওয়াই, অর্থাৎ এই এক্স এর সাথে অথবা এখানে যে ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবকের সাথে এই যে এই স্থানে যে ধ্রুবকগুলো আছে সেই ধ্রুবকের সাথে যদি মিল থাকে তাহলে এটাকে আংশিক ব্যবকলন করা যাবে, অন্যথায় এটাকে আংশিক ব্যবকলন করা যাবে না। এক্সাম্পল হিসাবে, অর্থাৎ এক্স ওয়াই দুই এখানে আমি নেই, অর্থাৎ ডেল এক্স ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ এটা কাটা গিয়ে কি থাকবে, এটা সলিউশন হিসাবে 1 থাকবে। এবং ওয়াই এর সাথে কি এটা মিলে না, তাহলে তোমার এই ওয়াই স্থানই রয়ে যাবে, তাহলে এটার আনসার হবে কি ওয়াই। তাহলে পূর্ণ ব্যবকলন এবং কি আংশিক ব্যবকলন যে বিষয়টা, এই বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। এই বিষয়টা বোঝার জন্য তোমাকে আমি এই উদাহরণগুলো উল্লেখ করে দিচ্ছি, যেভাবে তুমি সহজভাবে এই ভেক্টরের প্রকারটা তুমি বুঝতে পারো। তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি ভেক্টর ব্যবকলনীয় অপারেটর, অর্থাৎ ভেক্টর ব্যবকলনীয় অপারেটর যে বিষয়টা আছে, এই বিষয়টা কি সম্পূর্ণরূপে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেই চিহ্নটাকে এভাবে লিখতে হয়, অর্থাৎ এই চিহ্নটাকে ভেক্টর ব্যবকলনীয় অপারেটর বলা হয়, অথবা অনেকে এটাকে আদর করে আর একটা নাম দেয়, সেটা হচ্ছে কি নেবলা। অর্থাৎ এই ভেক্টর ব্যবকলনীয় অথবা নেবলা এর যে একটা সমীকরণ আছে, যে সমীকরণটা হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই, তারপর হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে, তারপর হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে।
এটা হচ্ছে এই ভেক্টর ব্যবকলনীয় অপারেটর অর্থাৎ নেবলা এর সমীকরণ। অর্থাৎ এই সমীকরণের কাজটা কি, এই সমীকরণটা দিয়ে ভেক্টর ক্যালকুলাসে কি করা হয়, এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ এই সমীকরণের কাজ হচ্ছে তিনটা। নাম্বার 1, এটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। কি করে? একটি স্কেলার ক্ষেত্রকে রূপান্তর করে কিসে? ভেক্টর ক্ষেত্রে। ভেক্টর ক্ষেত্র অর্থাৎ একটি স্কেলার ক্ষেত্রকে একটি কি ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে, আর যার নাম দেই আমরা কি? গ্রেডিয়েন্ট। একটি এই ভেক্টর ব্যবকলনীয় অপারেটর একটি স্কেলার ক্ষেত্রকে যদি একটি ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে তখন তাকে গ্রেডিয়েন্ট বলে। এই সংখ্যাটা তোমরা লিখে নিতে পারো। অর্থাৎ এটার কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে, আর 2 নম্বর কাজ হচ্ছে কি? এটি একটি ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে। ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে, একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে, আর এই অংশটার নাম হচ্ছে কি? ডাইভারজেন্স। অর্থাৎ একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করলে তাকে ডাইভারজেন্স বলে। অর্থাৎ একটা ভেক্টর ক্ষেত্র আছে, এই ভেক্টর ক্ষেত্রটাকে দুই একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে তখন যে প্রক্রিয়ায় রূপান্তর করে সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি? ডাইভারজেন্স, এবং এটার নামই ডাইভারজেন্স। নাম্বার 3, একটি ভেক্টর ক্ষেত্রকে রূপান্তর করে আবার একটি নতুন ভেক্টর ক্ষেত্র, একটি নতুন ভেক্টর ক্ষেত্র উৎপন্ন করে। একটি ভেক্টর ক্ষেত্রকে রূপান্তর করে একটি নতুন ভেক্টর ক্ষেত্র উৎপন্ন করে, আর তাকে কি বলা হয়? কার্ল। অর্থাৎ এখানে দেওয়া আছে একটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করলে গ্রেডিয়েন্ট বলে, এবং একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করলে ডাইভারজেন্স বলে, এবং একটি ভেক্টর ক্ষেত্রকে নতুন একটি ভেক্টর ক্ষেত্রে উৎপন্ন করলে তাকে কার্ল বলে। আজকে এই তিনটা বিষয় মূলত ভেক্টর ক্যালকুলাসের মূল গঠন হচ্ছে এই তিনটা বিষয়: গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। আমরা এক এক করে একটার পর একটা উদাহরণ স্বরূপ এবং কিভাবে ম্যাথ আসে সেই বিষয় সম্বন্ধে উদাহরণ দিয়ে এবং কনসেপ্ট কি, সূত্র কি, সবগুলা টাইপ ভিত্তিক করে, অর্থাৎ এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। গ্রেডিয়েন্ট কি? যে প্রক্রিয়ায় একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে তাকে কি বলে? গ্রেডিয়েন্ট বলে। আচ্ছা, গ্রেডিয়েন্ট এর টপিক যেমন একটি কোশ্চেন দেওয়া আছে, phi = 3x² y প্লাস হচ্ছে 4yz²। অর্থাৎ তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি গ্রেডিয়েন্ট বিষয়টা কি। অর্থাৎ এখানে phi = একটি সমীকরণ দেওয়া, তাহলে গ্রেডিয়েন্ট বিষয়টা সলভ করতে হলে আমাদের কি এই ভেক্টর অপারেটর নেবলা একই কল করে ডেকে নিয়ে আসতে হবে। অর্থাৎ নেবলা এর সাথে ফাইটাকে ডট গুণন করতে হবে, আর এই ডট গুণন করলে আমি গ্রেডিয়েন্টের মানটা পেয়ে যাব। এখন এই ডট গুণনটা কিভাবে করব? অর্থাৎ নেবলার সমীকরণটা আমরা তো সকলেই জানি, del / del x, তারপর হচ্ছে কি এখানে আই দিতে পারো না, এটা তো দেওয়া যায় না, তারপর হচ্ছে প্লাস del / del y প্লাস del / del z। এখানে এটা হচ্ছে কি নেবলা এর সমীকরণ। তার এর সাথে কি আমরা phi এর মান যেটা পাইছি এই মানটা কি করব? এই মানটা ডট গুণন করব। অর্থাৎ 3x² y প্লাস হচ্ছে 4y², সরি এখানে 4yz², এই সমীকরণটা। এখন এটার কাজ হচ্ছে কি
এটার কাজ হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা লিখতে হবে। অর্থাৎ এখানে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স এর সাথে কি করব আমরা, এর সাথে 3x² y প্লাস হচ্ছে 4y z² এটা লিখব। তারপর হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল y এর সাথে আবার 3x² y প্লাস হচ্ছে 4y z² এই বিষয়টা লিখব। তারপর এর সাথে আবার লিখতে পারি কি, এখানে দিয়ে ডেল ডিভাইডেড বাই ডেল y এর সাথে এখানে z হবে 3x² y প্লাস হচ্ছে 4y z²। অর্থাৎ প্রত্যেকটা যে এই ফাই এর সমীকরণটা আছে এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমি আলাদা করে দিয়েছি। অর্থাৎ এটার সাথে আলাদা করছি, এটার সাথে তিনটার সাথে আলাদা করে দিয়েছি। এখন কি করব, এখানে আরেকটা বিষয় আছে, এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ বিষয়টা দিতে হবে। অর্থাৎ এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এই তিনটা বিষয় দিয়ে রাখবা। তারপর কি হচ্ছে, প্রত্যেকটা বিষয় এখানে কি সলিউশন করবা। অর্থাৎ এখানে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এটাকে ব্যবকলন করব। এক্স এর সাপেক্ষে দিয়ে এটাকে ব্যবকলন করি, তাহলে এটা কি মান আসতেছে 3x², অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ x এ কাটা, এবং কি y এর সাথে y এর মতোই থেকে যাবে। তারপর হচ্ছে প্লাস, অর্থাৎ 4y z²। এখানে কি দেওয়া আছে, x আছে। এখানে কি x আছে কোনো, এখানে x নাই, এখানে y আছে এবং কি z আছে, যার ফলে এনে কোনো ব্যবকলন হবে না, এটার মান হবে কি 0। অর্থাৎ এখানে তুমি i এটা লিখবা। তারপর হচ্ছে এখানে দেখো 3x²y, এখানে কি y আছে, এখানে y আছে, তার মানে এখানে ব্যবকলন করা যাবে। তাহলে এখানে কি করবা, এখানে 3x²y, এখানে y এর সাপেক্ষে তুমি কি ব্যবকলন করতে পারবা 3x², তারপর হচ্ছে y কাটা যাবে, তার এখানে ব্যবকলন করলে y কাটা যাবে। তারপর এখানে কি করা যায়, এখানে আসবে 4z², এটা কি j ক্যাপ। তারপর হচ্ছে এখানে 3 নাম্বারটা হচ্ছে এখানে যদি তুমি যদি এখানে ব্যবকলন করো, এটা কি দেওয়া আছে x y z, এখানে কোনো z ফাংশন আছে নাই, এখানে কোনো z ফাংশন নাই, তাহলে এখানে কি ব্যবকলন করা যাবে না। এবং এখানে কি z ফাংশন আছে, অর্থাৎ z² আছে, তাহলে এটাকে ব্যবকলন করলে 8 হইব। এখানে যদি ব্যবকলন করো তাহলে 4 দুগুণে 8, তারপর হচ্ছে y z² আছে, দুইটাতে একটা আসবে, অর্থাৎ এটা হচ্ছে k ক্যাপ। এখন কি করবা, তুমি জাস্ট খালি সাজিয়ে লিখবা 6xy i ক্যাপ প্লাস হচ্ছে 3x² প্লাস 4z² j ক্যাপ প্লাস হচ্ছে 8y z² k ক্যাপ। অর্থাৎ এই বিষয়টাই তোমার কি আনসার, অর্থাৎ এই বিষয়টাই সমীকরণের এই গ্রেডিয়েন্ট নির্ণয়ের ফলাফল। এখন কি করতে পারে, ধরো তোমাকে মান দিয়ে দিতে পারে 1 2 3, তাহলে এরকম মান দিয়ে বলতে পারে কি বিন্দুতে তুমি ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তখন তুমি কি করবা, এটার সাথে জাস্ট খালি বিন্দুগুলো বসিয়ে দিবা, 6 × 1 × 2 প্লাস হচ্ছে 3 × 1² প্লাস হচ্ছে 4 × 3², এখানে i ক্যাপ, এখানে j ক্যাপ প্লাস হচ্ছে 8 × 2 × z মানে 3, এটা k ক্যাপ। এখানে তুমি ক্যালকুলেশন করলে, অর্থাৎ এখানে একটা মান পাইবা, এখানে একটা মান পাইবা, এখানে একটা মান পাইবা। আশা করি তুমি এই সিম্পল ক্যালকুলেশনটা এটা তুমি করতে পারবা। তাহলে গ্রেডিয়েন্ট যে বিষয়টা আছে, এই গ্রেডিয়েন্ট বিষয়টা এখানেই কি সলভ হয়ে গেল। এখন হচ্ছে কি
ডাইভারজেন্স ডাইভারজেন্স মূলত বিষয়টা কি, একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করলে তাকে কি ডাইভারজেন্স বলে। একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করলে তাকে ডাইভারজেন্স বলে। চলো আমরা এটাও একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। অর্থাৎ যেমন এখানে এ একটি ভেক্টর, এটা এভাবে যেমন এ একটি ভেক্টর, এখানে দেওয়া আছে কি 3x² y i কে প্লাস হচ্ছে 4y z² j ক্যাপ, তারপর হচ্ছে 6z² x k ক্যাপ। অর্থাৎ এখানে একটি সমীকরণ দেওয়া আছে। অর্থাৎ এই সমীকরণটি কি তুমি ডাইভারজেন্স করবা। এই সমীকরণটাকে তুমি ডাইভারজেন্স করলে তুমি নেবলাকে কল করে ডাকতে হবে। এর সাথে নেবলা এর সমীকরণটাকে তুমি ডাইভারজেন্স করবা। নেবলার সমীকরণ তো জানি, ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল বাই ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে। এটা কি তোমার নেবলা এর সমীকরণের মান। তারপর এর সাথে কি এ এর মানটা 3x² y i প্লাস হচ্ছে 4y z² j ক্যাপ প্লাস হচ্ছে 6z² x k ক্যাপ। অর্থাৎ এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। সরি, এখানে k ক্যাপটা দেওয়া যায় আগে, আচ্ছা সমস্যা নেই। তারপর ব্র্যাকেট, এখানে কি করব, জাস্ট ডাইভারজেন্সের ক্ষেত্রে এই একটার সাথে আলাদা আলাদাভাবে লিখব। তা ডেল ডিভাইডেড বাই ডেল এক্স এর সাথে তুমি লিখবা হচ্ছে আই, অর্থাৎ তুমি এখানে দেখো এটার সাথে আচ্ছা আই লেখলা এখানে, তারপর হচ্ছে 3x² y i ক্যাপ, তারপর হচ্ছে কি আলাদা আলাদা এভাবে লিখে নিবা হয়, তারপর হচ্ছে 4y z² j ক্যাপ, তারপর হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল জেড, এখানে 6z² x লিখে এখানে k ক্যাপ। তুমি এখানে দেখো একটা বিষয়, এখানে j ক্যাপ আছেন, এখানে k ক্যাপ, অর্থাৎ i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এটার সাথে একটার সাথে আরেকটা গিয়ে কাটাকুটি যায়। আচ্ছা, তারপর এখানে দেখো, অর্থাৎ এখানে কি আছে, x আছে, x এর সাথে এটাকে ব্যবকলন করলে আবার কি আসবে, এখানে 6x, অর্থাৎ একটা x কাটা যাবে আর y এর সাথে তো এটা মিল নাই, যার ফলে y যেভাবে আছে এভাবেই থাকবে। তারপর সেকেন্ড হইছে 4 আর হচ্ছে z, এখানে 4z, এখানে কি কোনো y এর টার্ম আছে, তাহলে 4yz, এখানে একটা y এর টার্ম আছে, অর্থাৎ 4yz, এখানে y এর সাথে দুই ব্যবকলন করো তাহলে 4 কি আসবে, 4z² এটা আসবে। আর এখানে কি আসবে, z ব্যবকলন করলে কি আসবে, তো 6, দুইটা জেডের একটা জেড কাটা যাবে আর এখানে x আসবে। অর্থাৎ এই বিষয়টাই হচ্ছে তোমার আনসার, এটাই হচ্ছে কি ডাইভারজেন্স এর মান। এখন তোমাকে এইভাবে মান দিয়ে বলতে পারি, অর্থাৎ 1 2 3 বিন্দুতে এ এর ডাইভারজেন্স নির্ণয় করো। তাহলে একদম সিম্পল, 6x এর জায়গা 1, y এর জায়গা হচ্ছে 2 প্লাস হচ্ছে 4 z এর জায়গা 3² প্লাস হচ্ছে 6 z এর জায়গা 3 ইন্টু x এর জায়গা 1, 37 প্লাস হচ্ছে 18। এখানে ক্যালকুলেশন করলে একটা মান আসবে, এই মান আসলে এই মানটাকে এটাকে আনসার। তা আশা করি তুমি ডাইভারজেন্স যে বিষয়টা আছে এই বিষয়টা তুমি বুঝতে পারছো। তা ডাইভারজেন্স যে বিষয়টা আছে এই বিষয়টা তোমার কোনো প্রবলেম নেই। যে কোনো ধরনের প্রশ্নের মধ্যে ডাইভারজেন্স
এবং কি গ্রেডিয়েন্ট, যে দুইটা টপিক আছে এই টপিকটা তুমি যে কোনো অর্থাৎ সৃজনশীল তুমি সলভ করো, এই বিষয় সম্বন্ধে তোমার এখানে দেওয়া আছে, এই টাইপ ভিত্তিক করে যাবে, তোমার অঙ্ক হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পারছো। তো পরবর্তী টাইপে আমরা যাই, সেটা হচ্ছে কি কার্ল এর সমীকরণটা হচ্ছে কি, অর্থাৎ একটি ভেক্টর ক্ষেত্রকে একটি নতুন ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করাকে কার্ল বলে। কার্ল বিষয়টা কি, একটি ভেক্টর ক্ষেত্রকে তুই যে একটি নতুন ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে তখন তাকে কার্ল বলে। অর্থাৎ এই কার্ল যে টপিকটা আছে, চলো এই বিষয়টা আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন এখানে দেওয়া আছে a equal to 2x square y I cap প্লাস হচ্ছে 4 z স্কোয়ার x j cap, তারপর হচ্ছে প্লাস 6 y স্কোয়ার z k cap। অর্থাৎ এখানে এটা সমীকরণ দেওয়া আছে। এখন কার্ল এর ক্ষেত্রে একটা বিষয় ধারণা আমাদেরকে জেনে নিতে হবে, আমরা ডাইভারজেন্স এবং কি গ্রেডিয়েন্ট এগুলো কি ডট গুণন করে আসছি, কিন্তু কার্ল এর ক্ষেত্রে তোমার ডট গুণনটা প্রযোজ্য না, যার ফলে এই অ্যাপ্লাইটা এখানে করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে, এখানে তোমাকে ক্রস গুণন করতে হবে এর সাথে, তোমার নেবলা এর সাথে কি তুমি একে ক্রস গুণন করবা। আশা করি তোমরা ক্রস গুণন যে বিষয়টা আছে এটা তোমরা সকলেই জানো, যারা না জানো কোনো সমস্যা নাই, এই ভিডিওতে অর্থাৎ তুমি দেখে নিতে পারবো। দেখো কিভাবে আমি লিখি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই তিনটা লাইন বাই লাইন, অর্থাৎ এখানে ম্যাট্রিক্স নির্ণয়কের মতো কনসেপ্ট অনুসারে, কনসেপ্টটা মূলত ম্যাট্রিক্স নির্ণয়কের মতোই। তোমরা ম্যাট্রিক্স যারা পড়ছো তাদের ক্ষেত্রে একটু বুঝতে সহজ হবে, আর যারা না পড়ছো তারা সমস্যা নাই, এটা একদম সিম্পল বিষয়, বুঝে যাবা। অর্থাৎ দেখো আমি যেভাবে লিখি সেভাবে লিখবা, ডেল বাই ডেল এক্স, তারপর হচ্ছে ডেল ওয়াই বাই ডেল ওয়াই, তারপর হচ্ছে ডেল জেড, এখানে একটা টার্ম দেবা। তারপর এই সমীকরণগুলো কি নিচে নিচে লিখে নিবা, 2x স্কোয়ার ওয়াই, তারপর 4z স্কোয়ার এক্স, 6y স্কোয়ার জেড। অর্থাৎ আমরা এই টার্ম যে বিষয়টা আছে ক্রস গুণনের, সেই বিষয়টা আমরা লিখে নিছি। এখন জাস্ট খালি ক্যালকুলেশন করব। দেখো এখানে ক্যালকুলেশন করতে গেলে তিনটা টপিক আই এর ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করবা। কিভাবে করবা, এই যে সারি কলাম, এই কর্নার বরাবর সারি আর কলাম কাটা যাবে, অর্থাৎ এইটা কাটা যাবে, তারপর এই দুইটা থাকবে। মানে এই দুইটা থাকলে কিভাবে আসবে, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু হবে কি 6y স্কোয়ার জেড, তারপর মাইনাস, এখন এই দুইটা ডেল ডিভাইডেড বাই ডেল জেড, এখানে হবে 4z স্কোয়ার এক্স, এটা হচ্ছে আই ক্যাপ। এখন হবে মাইনাস হচ্ছে জে ক্যাপ কি, এই সোজা বরাবর মিডিল বরাবর যে একটা কলাম আছে এটা কাটা যাবে এবং কি উপরের সারিটা কাটা যাবে, তারপর এটা আর এটা এবং এটা, এই চারটা থাকবে। তাহলে এটা কিভাবে লিখতে পারি, ডেল এক্স ডিভাইডেড বাই 6y স্কোয়ার জেড, তারপর হচ্ছে মাইনাস, আমি দেখা না থাকার সাথে নিচে লিখতেছি জাস্ট, তারপর হচ্ছে কি এটা কাটা যাবে, তারপর হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল জেড, এখানে 2x স্কোয়ার ওয়াই, এই বিষয়টা এখানে থাকবে। এখন আবার কি তিন নাম্বারটা হবে কি মাইনাস, সেম টু সেম, এই কর্নার বরাবর সারি, এই যে সারি উপরে নিচে কলাম, এই কর্নার এর যে কলামটা আছে এটা কাটা যাবে, এটা আর এটা থাকবে, এটা থাকবে। তো এখানে আমরা কে ক্যাপ কি লিখতে পারি, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, এর সাথে লিখতে পারি কি 2x স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, এখানে লিখতে পারি 4z স্কোয়ার এক্স। তাহলে এই যে বিষয়টা, এটা সমীকরণের টার্ম আকারে আমরা লিখে ফেলছি। এখন তুমি খালি এটাকে পূর্ণ ব্যবকলন করবা। এটা কিভাবে করবা,
এই যে সেম টু সেম আগের নিয়ম, তো 6 এর সাথে কি 6x², এখানে 6y আছে, ওয়াইটা কাটা যাবে একটা, উপরে আমি আই ক্যাপেরটা করতেছি, তো ধরো এটা আই ক্যাপ, এটা ব্যবকলন করলে জেড, এটা কি ব্যবকলন করবা মাইনাস হবে 4 আর কি জেড, একটা জেড এক্স, তারপর হচ্ছে মাইনাস যে, তারপর এখানে কি করবা, এখানে কি যায় ব্যবকলন, না যায় না, তাহলে এটার মান কত 0, মাইনাস এখানে কি যায়, না যায় না, তাহলে এটার মান কত 0, তারপর হচ্ছে মাইনাস এখানে কি ব্যবকলন যায়, হ্যাঁ যায়, তাহলে ডেল এক্স এখানে কিভাবে যায়, কত যায়, অর্থাৎ কে কে এখানে যায় হচ্ছে 2x², 2x² যায়, তারপর হচ্ছে মাইনাস এখানে যাই, হ্যাঁ এখানে যাই এক্স কাটা, তারপর z², তাহলে এই যে সমীকরণটা আছে এটাই তোমার আনসার। এখানে যদি তোমার মান দেওয়া থাকতো, যদি মান এর সাহায্যে কার্ল নির্ণয় করো, অর্থাৎ মান এর সাহায্যে এ এর কার্ল নির্ণয় করতো, তাই অর্থাৎ এই সমীকরণের কার্ল নির্ণয় করলে যদি এর সাথে মান প্রশ্নের মধ্যে উল্লেখ থাকতো, তাহলে তোমরা জাস্ট খালি এক্স এর ওয়াই জেড এগুলো স্থানে কি মান বসিয়ে ক্যালকুলেশন করলেই ইজি সলভ হয়ে যেত। তাহলে আশা করি তোমরা মান বসিয়ে দিলে 1 2 3 মান বসিয়ে দিলে আশা করি তোমরা এখানে ক্যালকুলেশনটা করতে পারবা, একদম সিম্পল। তাহলে এই ভেক্টর ডাইভারজেন্স কার্ল অর্থাৎ ভেক্টর ক্যালকুলাসের মৌলিক টপিক অর্থাৎ একদম ক্লিয়ার কনসেপ্ট ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিছি। এখন তোমরা যদি এই ভিডিওটা দ্বারা অথবা এই ক্লাসটা দ্বারা যদি কোনো উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদের একটাই কথা থাকবে, এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা, তোমার বন্ধুদেরকে মানে যাদের ভেক্টর ক্যালকুলাস সম্বন্ধে বোঝে না অথবা অনেক কঠিন লাগে সেই বিষয়টা, তার সামনে এই ভিডিওটা তুমি দিয়ে দিবা। এটা হচ্ছে তোমার এক ধরনের নৈতিক কাজ, যেটা দ্বারা তুমি একটা এক্সট্রাভাবে সব অর্জন করে নিতে পারবা যারা মুসলিম ধর্মে আছো। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।